তো নমস্কার বন্ধুরা, আমি অঞ্জন। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল অঞ্জন ম্যাথ বাইপাসে। তো তোমরা যারা যারা 27 তারিখে এসএসসি দিয়ে এক্সাম দিতে যাচ্ছ, তাদের জন্য একটা বেস্ট ক্লাস হতে চলেছে। কারণ প্রিভিয়াস ইয়ারে আসা টপ 50 কোশ্চেন আমি এখানে তোমাদের তুলে এনেছি। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে পেট্রোলের দাম যদি প্রতি লিটার 60% করে বাড়ে, আর তুমি তাহলে তোমার ব্যবহার কত কমালে তুমি ব্যয় মাত্র 12% বাড়াতে পারবে। মানে কি বলছে, মানে ধরো পেট্রোলের আগে দাম ছিল 100 টাকা, 100 টাকা লিটার ছিল, সেটা এখন 60% বেড়ে গেছে 160 টাকা লিটার। ঠিক আছে, কিন্তু তুমি কিপন মানুষ, তুমি কি বলছো যে তুমি মাত্র 12%ই বাড়াতে পারবে। 12% যদি বাড়াতে পারো তাহলে 100 থেকে তুমি 112 টাকা করতে পারবে। তাহলে তুমি বলো যদি 160 টাকা লিটার হয়, তুমি 112 টাকা যদি দাও, তাহলে তুমি কি 1 লিটার তেল পাবে? পাবে না। তাহলে তুমি তুমি কত টাকার কম তেল পাবে? 48 টাকার কম তেল পাবে। কি করে বললো? 160 থেকে তুমি 112 যদি বাদ দাও, মানে 60 থেকে যদি 12 বাদ দাও অ্যাকচুয়ালি, তাহলে তোমার 48 টাকা। তাহলে এই 48 টাকা তুমি কম তেল পাবে। পাবে কি পাবে না? এই 48 টাকা তুমি কম তেল পাবে। তেলের দাম কত? 160 টাকা লিটার। তাহলে তুমি ব্যবহার কত পার্সেন্ট কমাচ্ছ? 148/160 × 100, মানে শতাংশে বার করতে হবে তোমাকে। তো এটা যদি কাটাকাটি করো, তাহলে তুমি 16×3 = 48, আর 16×10 = 160, আর 10×10 = 100, মানে হচ্ছে 3×10 = 30%। তাহলে কত পার্সেন্ট ব্যবহার কমাচ্ছ? 30%। দেখো এটা আরো আরো একভাবে করা যায়, কিন্তু সেটাতে কি ভুল হওয়ার সম্ভাবনা বেশি। কি করে তোমাকে দেখাচ্ছি। দেখো, ধরো 100 টাকা ছিল পেট্রোলের দাম, 100 থেকে বেড়ে বেড়ে হলো 160 টাকা। তুমি 12%ই বাড়াচ্ছ। তুমি তোমার ব্যয় 12%ই বাড়াচ্ছ, মানে তোমার হচ্ছে 112 টাকা। তুমি 112 টাকা অবধি ব্যয় করতে পারবে। তাহলে তুমি ইউজ কতটা করছো, মানে তুমি ব্যবহার কতটা করছো অ্যাকচুয়ালি? 112 টাকার ব্যবহার করছো 160 টাকা পার লিটার তেলের দাম। তাহলে তুমি কত পার্সেন্ট ব্যবহার করছো? তুমি ব্যবহার করছো 16 দিয়ে কাটলে 16×10 = 160, আর তোমার 7 × 16 = 112। ঠিক আছে, 10 10 কেটে গেলে হচ্ছে তোমার 70%, মানে তুমি 70% ব্যবহার করছো। তাহলে তুমি ব্যবহার কমাচ্ছ কতটা? তুমি কত শতাংশ কমাচ্ছ, এটা আমাকে বার করতে বলেছে। কিন্তু তোমরা কি করবে? 70% যখনই অ্যান্সার বেরোবে, তোমার মাথায় আর 100 থেকে মাইনাসটা করতে ভুলে যাবে, দিয়ে তুমি 70%-এর দাগ মেরে চলে আসবে, দিয়ে দেখবে অঙ্কটা ভুলে গেছে। তাই আমি বলি এটাতে না গিয়ে ডাইরেক্ট ওটাতে যাওয়াই ভালো। তারপর এটা কি করতে হবে? 70%, 100 থেকে 70 বাদ দিয়ে দিতে হবে। তার কত কত হচ্ছে, তুমি ব্যবহার কমাচ্ছ কত পার্সেন্ট? 30%। তো অ্যাকচুয়াল অ্যান্সার হবে 30%। ঠিক আছে, নাকি 70%। ঠিক আছে, চলো নেক্সট। এখানে কি বলেছে? বলেছে নিতিনের কাছে 1617 টাকা ছিল। সে তার পুত্র প্রবীণ আর ঋষির মধ্যে ভাগ করে দেন, এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদ 10%। তাহলে সুদের রেট কতটা বলেছে? 10%। 10% মানে কত? 1/10। ঠিক আছে, এবার কি বলেছে? বলছে দেখা গেল যে প্রবীণ আর ঋষি যথাক্রমে 17 এবং 18 বছর পর, প্রবীণ আর ঋষি, একজন 17 বছর পর, একজন 18 বছর পর, কি বলছে? একই অ্যামাউন্ট পাচ্ছে, অ্যামাউন্টটা সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, বলছে নিতিন প্রবীণকে কত অর্থ দিয়েছিল। তুমি একটা কথা ভাবো, যে প্রবীণের টাকাটা যদি 17 বছর খাটে, আর ঋষির টাকাটা যদি 18 বছর খাটে, শেষে গিয়ে সেম অ্যামাউন্ট পায় কি করে? যার টাকাটা বেশি দিন খাটছে সে তো বেশি টাকা পাওয়ার কথা। কিন্তু এখানে কি বলেছে, অঙ্কটাই বলেছে সে একই পরিমাণ অর্থ পাচ্ছে দুজনে। তার মানে কি, কোনো একজনকে প্রাথমিকভাবে বেশি টাকা দিয়েছে। এবার কাকে বেশি দেওয়া হবে? যার টাকাটা কম দিন খাটবে তাকেই নিশ্চয়ই বেশি টাকা দেওয়া হবে, তবেই কি শেষে সমান টাকা পাবে। তাহলে প্রবীণের টাকাটা এখানে খাটছে 17 বছর, ঋষিরটা 18 বছর, তাহলে প্রাথমিকভাবে কাকে বেশি দেবে? ঋষিকে বেশি দেবে। ঋষিকে বেশি দেবে না, দেবে না, কারণ প্রবীণকে বেশি দেবে, কারণ প্রবীণের টাকাটা কম দিন খাটছে। তাহলে প্রাথমিকভাবে যদি তাকে বেশি দেওয়া হয়, তবেই না শেষে গিয়ে সে সমান টাকা পাবে। ঠিক আছে, তার মানে যদি 1617 টাকা থাকে, যদি দুজনকে সমানভাবে ভাগ করতো, তাহলে ক টাকা করে দিত? 2 8 16, 2 8 16, মানে 808 টাকা 5, মানে এত টাকা করে দিত। কিন্তু এর টাকাটা যেহেতু কম দিন কাটবে, তাই একে প্রাথমিকভাবে বেশি টাকা দেওয়া হচ্ছে, মানে যেটাই অ্যান্সার হবে এটার থেকে বেশি হবে, 808-এর থেকে বেশি হবে। মানে এটা তো তোমার হচ্ছে না, এটাও তোমার হচ্ছে না, তাহলে পড়ে রইলো দুটো অপশন। এবারে দেখো, যদি রেট 10% হয়, 10% মানে 1/10, মানে একজনকে যদি 10 টাকা দেয়, একজনকে দেবে ক টাকা? 10 + 1 টাকা। 1 টাকা যদি বেশি দিতে হবে, কারণ হচ্ছে 11 টাকা। 11 টাকা যেহেতু 1 বছর বলেছে। ঠিক আছে, তাহলে 11 টাকা। তাহলে প্রবীণকে কত দিচ্ছে? প্রবীণকে দিচ্ছে 11 টাকা, আর ঋষিকে দিচ্ছে 10 টাকা। তাহলে প্রবীণের টাকাটা 11 টাকার মাল্টিপেল কোনো একটা হবে। তাহলে এই দুটোর মধ্যে যে 11-র মাল্টিপেল সেটা হবে, যদি তুমি বুঝতে না পারো। দেখো, তাহলে ঋষিকে দিচ্ছে 10 টাকা, প্রবীণকে দিচ্ছে 11 টাকা, মানে টোটাল ক টাকা আছে তার কাছে? 21 টাকা। 21 টাকা আছে। তাহলে এই 21 টাকাটা কত টাকা সমান? এই 1617 টাকা সমান। 21 টাকাটা 1617 টাকা সমান হচ্ছে, তাহলে 1 টাকাটা কত টাকা সমান? 21 ইন্টু, আর 11 টাকাটা কত টাকা সমান? ইন্টু 11। হ্যাঁ কি না? এটা। কিন্তু তুমি দেখো, এই গুণটা আবার কে করতে যাবে অত কষ্ট করে? আবার কাটাকুটি করবে, তা করবে। তুমি দেখছো 21-কে 11 দিয়ে কাটছে না, কাটছে না। যদি না কাটে তাহলে 11টা শেষে থেকে যাবে। 11টা শেষে থাকার মানে কি? মানে অ্যান্সারে যে অ্যান্সারগুলো আছে তার মধ্যে একটা 11 গুণিতক হবে। ঠিক আছে, এবারে 11 গুণিতক কি করে খুঁজবো? দেখো, একটা নেবে, একটা বাদ দেবে, তারপরেরটা নেবে, সেই দুটোকে অ্যাড করবে। 8 আর 0 8, তারপর থেকে মাঝখানে একটা বিয়োগ করে দাও। 8 থেকে 7 বিয়োগ করলে 1। 1 হলে হবে না, কেন হবে না? যদি এই বিয়োগ ফলটা 0 অথবা 11 বা 11 কোনো মাল্টিপেল আসে, মানে 22 33 44 এগুলো আসে, তখনই সেটা 11 দিয়ে ভাগ দেবে। ঠিক আছে, এবার এই অ্যান্সারটা দেখি। দেখো, 8 আর সাথে 15, 15 থেকে 4 বাদ দিলে হচ্ছে 11, মানে এটা চলে যাবে।
দেখলে কত ইজি ভাবে করে দিলাম এটা। এখানে তুমি চক্রবৃদ্ধি সুদের মানে সূত্র লাগাতে, তারপরে এত বড় হয়ে যেত, তা আবার করতে পারতে না। তার থেকে ভালো এইভাবে করবে। ঠিক আছে, চলো নেক্সট। এখানে কি বলেছে, বলছে একজন দোকানদারের কাছে 7 সেমি ব্যাসার্ধের একটা গোলাকার, দেখো যখনই গোলাকার লাড্ডু বলছে, গোলাকার লাড্ডু একটা 3D মডেল, হ্যাঁ কি না? গোলাকার লাড্ডু একটা 3D মডেল, এটা কিন্তু বৃত্ত বলেনি, কি বলেছে গোলাকার লাড্ডু। তাহলে এর বলছে সেই সেম পরিমাণ উপাদান দিয়ে যদি 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধে কতগুলো লাড্ডু তৈরি করা যাবে। প্রথমে ব্যাসার্ধ ছিল 7, তারপরে হয়ে গেল 3.5, 3.5, হ্যাঁ কি না? প্রথমে 7 ছিল, তারপরে 3.5 হলো। তাহলে প্রথমে আয়তন কত হতো? প্রথমে আয়তন হতো 4/3 ইন্টু পাই আর কিউব। কারণ আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি যে গোলাকার লাড্ডুর ইয়ে কত হবে, আয়তন কত হবে, 4/3 পাই আর কিউব, এটা সূত্র। ঠিক আছে, এবারে নিচেরটারও সেম হবে, কারণ সেগুলো তো লাড্ডুই তৈরি করবে না, 4/3 পাই আর কিউব। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে প্রথমে ব্যাসার্ধ ছিল 7, তারপরে ব্যাসার্ধ হচ্ছে 3.5। তুমি দেখছো 4/3 পাই, 4/3 পাই দুটোই কেটে যাচ্ছে, তাহলে ব্যাসার্ধটা কি হবে, r/r এর কিউব, মানে r/r এর কিউব। ঠিক আছে, তাহলে 7 আর 3.5 ভাগ করলে হচ্ছে তোমার 2, তাহলে 2 এর কিউব মানে 8, মানে 8টা লাড্ডু। মানে তুমি বুঝতে পারছো এখানে 4/3 পায়ের কোনো দাম নেই। তো এটা তুমি লিখতেও পারো, নাও লিখতে পারো, তুমি ডাইরেক্ট এভাবে অ্যান্সারও করতে পারো যে আর এর কিউব বাই আর এর কিউব, কারণ 4/3 ইন্টু পাইটা কেটেই যাবে। ঠিক আছে, চলো নেক্সট। এখানে কি বলে যে 672 আর 756 লসাগু। দেখো এটা দেখে ছোট অঙ্ক মনে হতে পারে, কিন্তু এটা করতে মানে খুব সমস্যা। ঠিক আছে, দেখো তুমি এখানে কি করতে পারো, এখানে তুমি প্রথমেই খুঁজতে পারো এগুলোর মাল্টিপল। এগুলোর মাল্টিপল যদি তুমি খোঁজো, দেখো এখানে 756 দেখতে পাচ্ছ, 756 প্রথমেই দেখতে পাচ্ছ, লসাগু সবচেয়ে লঘিষ্ঠ হবে, মানে একদম ছোট থেকে দেখতে শুরু করো। দেখো প্রথমে 756 হচ্ছে, 756 কি 672 দিয়ে যাচ্ছে? কারণ 756 তো 756 দিয়ে যাবেই, 672 দিয়ে কি যাচ্ছে সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। দেখো যদি তুমি এটা ক্যালকুলেট করে নেবে ভাগ করে, দেখো 756 ডিভাইডেড বাই 600, কত 672। দেখো আমি যদি অ্যাপ্রক্সিমেট করি, তাহলে হচ্ছে তোমার 6 আর এখানে 70 ধরো, মানে 6 8 48, 6 9 54, 6 10 60। তাহলে 10 দিয়ে যদি করি, এটা হচ্ছে তোমার 6,720 হয়ে যাবে, 6,720 হয়ে যাবে। তারপর যদি 11, 6 11 66, 11 দুগুণে, এখানে যদি 11 দিয়ে গুণ করি, সিম্পল দেখো 11 দিয়ে কি করে গুণ হবে, 2 হবে, 7 আর 2 9 হবে, 9 6 15 5 হবে, হাতে থাকবে 1, 6 আর 1 7, কত হচ্ছে 7,592, তাহলে বেড়ে যাচ্ছে, তাহলে বেড়ে যাচ্ছে, তাহলে এটা হবে না, তাহলে এটা হবে না, তাহলে এটা হচ্ছে না, মানে 672 দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে না। তাহলে আমি কিভাবে করবো? এই অঙ্কটা যখন দেখছো তুমি কোনোভাবেই করতে পারছো না, তারপরে দেখো আমি একটা প্রসেস বলছি, যে প্রসেসটা তোমরা হয়তো আগে কখনো করোনি, পাক্কা আগে কখনো করোনি। ঠিক আছে, দেখাচ্ছি, দেখো দেখো 672 আর 756, এর দুটো আমি ভাগ করবো। কে ভাগ করবো? দেখো সিম্পল ভাগ করছি, যদি 2 দিয়ে কাটে, ধরো তোমার হচ্ছে 2 3 6, 2 3 6, 2 6 12। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার 2 35 70, 2 28 56। ঠিক আছে, তারপরে কত দিয়ে যাবে, তারপরে যাচ্ছে তোমার 35 28, মানে 7 দিয়ে যাচ্ছে, 7 5 35, 7 4 28, 7 5 35, 7 4 28, এটা তাহলে 7 দিয়ে যাবে। দেখো 7 4 28, 7 5 35, মানে 7 4 28 আর 56, 7 8 56। ঠিক আছে, তারপর দেখো 8 দিয়ে যাচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ 8 6 48, আর এটা যাচ্ছে তোমার 8কে 504 দিয়ে যায় না, তোমার 8 8 64 যাবে না, 8 6 48 আর 8 3 24, 6/43, 4 আর 3 7, কি ভুল করলাম, 8 8 6 8, সরি 8 6 48, 8 6 48, 48 আর 2 50, 24, 8 3 24। ঠিক আছে, তারপর দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 দুগুণে 6 আর 3 21 63, মানে এখান থেকে কত বেরোলো 2/21। তাহলে আমরা আমরা এটা সমান কি বলতে পারি, 2/21, এটা সমান হচ্ছে 672 ডিভাইডেড বাই 756। দেখো এটা বেরোলো। এরপরে লসও বার করার কি নিয়ম জানো, এই দুটোকে ক্রস মাল্টিপ্লাই করো, ক্রস মাল্টিপ্লাই করো। দেখো এই দুটো ক্রস মাল্টিপ্লাই করলে দুটোই সমান হবে। দেখো 2 কে যদি 7,056 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে, 6 দুগুণে 12 2, হাতে রইলো 1, 5 গুণ 10 11 1, হাতে রইলো 1 11, 7 দুগুণে 14। ঠিক আছে, মানে 1 4 1 1 2, এটা হবে। তুমি বললে এটা গুণ করে কেটে শেষে এই দুটো ক্রস মাল্টিপ্লাই করার কারণটা কি? দেখো আমি তোমাকে সিম্পল বলছি, তুমি এই যে এতক্ষণ ধরে একই জিনিস দিয়ে দুটো দুটো নাম্বারকে কাটছিলে না, এগুলো কি বেরোচ্ছিল, এগুলো বেরোচ্ছিল গসাগু।
তুমি যদি একটু মাথাটা খাটাও ভালো করে, তাহলে তুমি বুঝতে পারবে। তুমি গসাগুগুলো বাদ দিলে, গসাগু বাদ দিলে যেটা পড়ে থাকে শেষে সেটা দিয়ে গুণ করলে তো সেই নাম্বারটা লসাগু পাওয়া যায়, তাই কি না? ধরো তোমার 5 আর 15, এটা যদি লসাগু বার করতে বলে তোমার কত বলবে? 5 আর 15 লসাগু 15 বলবে, ঠিক আছে। কিন্তু এটা যদি গসাগু বলতে বলে, গসাগু কত বলবে? 5, 5 একে 5, 5 3 15, এক আর 3 যাবে না, তাহলে এটা কি বেরোলো? এটা গসাগু। এই যে গসাগুটাকে দিয়ে আমি এতক্ষণ কাটছিলাম, গসাগুটা দিয়েই কাটছিলাম, বুঝতে পারছো? আর শেষে যেটা পড়ে আছে এটা বাড়তি অংশটা, মানে এখানে 1 আর 3টা ওরকমই, ঠিক আছে। তারপরে এটা দিয়ে যখনই গসাগুটাকে দিয়ে যখনই এটা গুণ করে দেবো, তখনই এটা তো বেড়ে যাবে, আমার লসাগুটা বেড়ে যাবে। বেরোবে কি বেরোবে না? বেড়ে যাবে তো, সেটাই বলছি। তাহলে এখান থেকে তুমি একটা ভালো জিনিস শিখলে, এভাবেও লসাগু করা যায়, কিন্তু আমি দেখিনি এখন পর্যন্ত কাউকে এইভাবে করতে, ঠিক আছে। তুমি আরো একটা সিম্পল করতে পারতে, দেখো এখানে বড় সংখ্যাটা নিয়ে নিলে তার মাল্টিপেল খুঁজতে, দেখো 5756 এটাতে যাচ্ছে কিন্তু এটা দিয়ে যাচ্ছে না, তারপরে তার মাল্টিপেলটা খুঁজবে, দেখো এটাকে 2 দিয়ে গুণ করলে এটা চলে আসে, দেখো 2 6 12 2, হাতে রইলো 1, 2 5 10 11 11 আর 7 গুণে 14, মানে এভাবে করতে পারবে 1000 মানে 1400 14112। কিন্তু আমি এটা একটা দেখালাম, যেটা আমি আশা করি আগে তোমরা কখনো দেখো, ঠিক আছে। চলো নেক্সট। দেখো এটা সিম্পল সমাধান করতে বলেছে, আমরা সবাই জানি আগে ভাগের কাজ হবে, তাহলে এখান থেকে বেরোলো 2, 2, তারপরে গুণের কাজ হবে -6 আর +16, তাহলে 16 আর 2 18, 18 থেকে যদি 6 বাদ দাও তাহলে 12 হচ্ছে 18, 12 অ্যান্সার হবে। এটা সিম্পল কোশ্চেন। চলো নেক্সট। নেক্সট কি বলে দেখো, বলছে দুটি ট্রেন, একটা 60 কিলোমিটার/আওয়ার, একটা 110 কিলোমিটার/আওয়ার, বলতে বিপরীত দিকে চলছে, মানে যদি এটা 60 কিলোমিটার/আওয়ারে যায় এদিকে, তাহলে এটা 110 কিলোমিটার/আওয়ারে আসছে উল্টো দিকে। বলছে একটা ট্রেনের দৈর্ঘ্য 360 মিটার, যদি একে অপরকে 21 সেকেন্ডে অতিক্রম করে, মানে সময় কত লাগছে? 21 সেকেন্ড, তাহলে অন্য ট্রেনটার দৈর্ঘ্য 2 স্থান পর্যন্ত নির্ণয় করো, ঠিক আছে। দেখো একটা ট্রেন 60 কিলোমিটার আসছে, একটা ট্রেন 110 কিলোমিটার আসছে, কিন্তু তারা বিপরীত দিকে আসছে, তাহলে তাদের রিলেটিভ স্পিড কি হবে? যদি বিপরীত দিকে আসে তাহলে আমরা অ্যাড করে নেবো 60 + 110, মানে কত হচ্ছে? 170 কিলোমিটার/আওয়ার। কিন্তু এখানে কি বলেছে? সেকেন্ডে। তাহলে যদি কোনো জিনিসের স্পিড 170 কিলোমিটার/আওয়ার হয়, আর সে 21 সেকেন্ড সময় নেয়, তাহলে সে কতটা ডিস্টেন্স অতিক্রম করবে? তাহলে ডিস্টেন্স আমরা কি করে বার করবো? কত এ স্পিড কত? 170 ইন্টু 5/18, কারণ আমাকে এখানে সেকেন্ডে বার করতে হবে। কত সেকেন্ডে যাচ্ছে? 21 সেকেন্ডে, কারণ ডি সমান এস ইন্টু টি, এস ইন্টু টি, ঠিক আছে। এবার কাটাকাটি করো তুমি, দেখো 3 7 21, 3 6 18, ঠিক আছে। 3 6 18, আর হচ্ছে তোমার 2 3 6, আর হচ্ছে তোমার এটা 2 8 16, 2 5 10, তাহলে 85 ইন্টু 5 ইন্টু 7, মানে হচ্ছে 85, 85 ইন্টু 35, 35/3। এবার 85 ইন্টু 35 কীভাবে গুণ করবে? তোমরা এটা কিভাবে গুণ করবে? দেখো আমি সিম্পল একটা বৈদিক মেথড তোমরা নিশ্চয়ই পড়েছো কিভাবে গুণ করে। দেখো প্রথমে কি 5 5 25-এর 5, হাতে রইলো 2, ঠিক আছে, 2 হাতে রইলো, তারপরে এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে 5 8 40 আর 3 5 15, 40 আর 15 55, 55 দিয়ে 57, 57 7, হাতে রইলো 5, তারপর এটার সাথে এটা গুণ, 3 8 24, 24 আর 5 29, মানে হচ্ছে তোমার 2975, তাহলে এটা হচ্ছে 2975/3। 2975/3 যদি 3 দিয়ে ভাগ করো কত হচ্ছে? 3 7 21, 3 8 24, 3 9 27, 3 9 27, আবার 27, 3 9 27, তারপর 5, 3 1 3, তারপর হচ্ছে 2, মানে 20, মানে দশমিক দিলে 20, তাহলে 3 6 18, 3 6 18, মানে 991.66। একটা ট্রেন বলেছে 360 মিটার, ঠিক আছে। তাহলে 2 নম্বর ট্রেনটা দৈর্ঘ্য কত হবে? এখান থেকে -360 করবো, 360.00, তাহলে শেষে দেখো .66 এসছে, 0.66 কার আছে? এটা রয়েছে, মানে এটাই আছে, ঠিক আছে। বুঝতে পারলে এই গুণটা? বুঝতে পারলে? আরো অনেক রকম ভাবে গুণ করা যায়, পরে সেখানে কোনো ক্যালকুলেশন ভিডিও বানালে পরে বলে দেবো, ঠিক আছে। চলো নেক্সট। কি বলছে? 150 জন পুরুষের 85 দিনের খাবার সংস্থান ছিল, 15 দিন পর 25 জন দুর্গ ত্যাগ করে, তাহলে অবশিষ্ট খাবার কত দিনের জন্য থাকবে তা নির্ণয় করো। দেখো এখানে একটা সিম্পল ফর্মুলা হয়, m1 d1 = m2 d2, ঠিক আছে। মানে এখানে তোমার কত অবশিষ্ট, দেখো প্রথমে কতজন ছিল? 150 জন ছিল। কত দিনের খাবার মজুদ আছে এখন? দেখো 150 যে 25 দিনের মজুদ ছিল, কিন্তু এখন 15 দিন খেয়ে নিছে, 15 দিন খেয়ে নিলে 70 দিনের খাবার পড়ে আছে। এখন লোক কতগুলো আছে? যদি 25 জন চলে যায়, তাহলে 150 জন থেকে যদি 25 জন চলে যায়, তাহলে হচ্ছে তোমার 150 থেকে 25 কত? 125 জন, সরি কতজন? 125 জন। কত দিনের খাবার মজুদ আছে সেটাই বার করতে হবে। তাহলে এটা যদি কাটো, তুমি দেখতে পাচ্ছ 25, 5 25 সঙ্গে 125, 25 6 150, 5 14 70, মানে 6 14 84, মানে 84 দিনের খাবার মজুদ, ঠিক আছে। এটা তুমি যদি ঐকিক নেমে করবে তাও পারবে, যে 150 জনের 70 দিনের খাবার পড়ে আছে,
তাহলে সেটা 125 জন কতদিন খাবে, ঠিক আছে, সিম্পল ওয়ার্কিং নেবে, এটাও সহজ অঙ্ক, ঠিক আছে। তারপর দেখো বলছে একটি গ্রাহক একটা নির্দিষ্ট জিনিস কেনার সময় 40% ছাড় বা ক্রমিক দুটি 25% আর 15% ছাড়ের মধ্যে কোনটি বেছে নেবেন তা ঠিক করতে পারছিলেন না, উভয় ছাড়ের মধ্যে পার্থক্য হতো। দেখো একটাতে লেখা আছে সরাসরি 40% ছাড়, মানে সে বুঝতে পারছে 40%, আর একটাতে লেখা আছে 25% তারপরে 15%, 25% 15% যদি তুমি সাকসেসিভ বার করো কি করে বেরোবে, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাটে 100, সরি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। দেখো প্রথমে 25% ছাড় মানে -25, তারপরে 15% ছাড় মানে -15, প্লাস -25 ইন্টু -15 ডিভাইডেড বাই 100, হ্যাঁ কি না। তা -25 -15 মানে -40, প্লাস 25 ইন্টু 15, 25 ইন্টু 15 কত হবে, 5 15 75, 5 হাতে রইলো 7, 15 দুগুণে 30 সাথে 37, মানে প্লাস 3.75। আর প্রথমটা কত বলেছে 40% ছাড়, তুমি দেখতে পাচ্ছ এখানে 40% ছাড়, এখানে 40 প্লাস 3.75 ছাড়, মানে এদের মধ্যে পার্থক্যটা কত 0.375%, ঠিক আছে। চলো নেক্সট কি বলেছে, একটা প্রার্থী 25 নম্বর পেয়ে 68 নম্বরের জন্য ফেল করে। দেখো এই ফেল পাসের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আর খুব সহজ কিন্তু মজাদার, করতে মজা লাগে কিন্তু অনেক সময় ঘাবড়েও দেয় মানুষকে, ঠিক আছে। দেখো এটা পড়ো, বলেছে 25% নাম্বার পেয়েছে, তাহলে 68 নাম্বারের জন্য ফেল করেছে, আর একজন 50% নাম্বার পেয়েছে, সে পরীক্ষায় সর্বনিম্ন নাম্বারের চেয়ে 42% বেশি পেয়েছে, মানে যত পাওয়া দরকার তার থেকে 42 বেশি পেয়েছে 50% পেয়ে, আর 25% পেয়ে 68 কম পেয়েছে। তাহলে যে 25% পেয়েছে তাকে যদি আমি 68 নাম্বারটা দিয়ে দিই তাহলে সে পাস করে যাবে, হ্যাঁ কি না। যে 25% পেয়েছে আমি তাকে 68 নাম্বারটা দিয়ে দিলাম, তাহলে সে পাস করে গেল। আর যে 50% পেয়েছে সে 50% পেয়েছে সে 42 নম্বর বেশি পেয়েছে সর্বনিম্ন নাম্বারের চেয়ে, তাহলে আমি তার কাছ থেকে যদি 42 নাম্বারটা কমিয়ে নিই তাহলে সেও পাসিং মার্কসে চলে এলো, তাহলে 50% মাইনাস যদি 42 করে নিই তাহলে সেও চলে এলো। তাহলে পার্সেন্টেজগুলো এক কাছে আনবো, পার্সেন্টেজটা যদি ওদিকে যায় 42টা যদি এদিকে আসে তাহলে হচ্ছে 68 আর 42 হচ্ছে 68 আর 2 হচ্ছে তোমার 70, লিখেই দিচ্ছি 42, আর এখানে কত ছিল 68, আর এখানে কত ছিল 50 মাইনাস 25, এগুলো পার্সেন্ট আছে, ঠিক আছে। মানে 50 মাইনাস 25 মানে 25%, আর এদিকে কত হলো 8 আর 2 10, হাতে রইলো 1 4 5, 5 হচ্ছে 11, মানে 110, মানে 25% হচ্ছে 110 এর সমান, তাহলে 25% হচ্ছে 110, তাহলে 100%। এখানে কি বলেছে, কারণ বলছে সর্বোচ্চ নাম্বার বলছে 100%, 100% কত 25%কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 100% হচ্ছে, তাহলে 110কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে 440, তাহলে 440 হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কি বলেছে, রাজেশ্বর একটা কাজ 12 দিনে করতে পারে কিন্তু বিক্রম 6 দিনে এবং টাইগার 15 দিনে করতে পারে। দেখো ভালো করে দেখো, রাজেশ্বর, বিক্রম আর টাইগার, নামেই টাইগার, কাজটা সবচেয়ে বেশি দিনে করছে, মানে এফিসিয়েন্সি সব থেকে কম হবে, ঠিক আছে। দেখো রাজেশ্বর করছে 12 দিনে, বিক্রম করছে 6 দিনে, টাইগার করছে 15 দিনে, হ্যাঁ কি না 15 দিনে। এবার বলছে তারা সবাই একসাথে কাজ শুরু করে কিন্তু রাজেশ্বর 2 দিন পর চলে যায়, ফাঁকি মারা তোমার মতো ফাঁকি মারে 2 দিন পর পর, এবং এবং কাজ শেষ হওয়ার 3 দিন আগে। দেখো এই ক্ষেত্রগুলো একটু বোঝার ব্যাপার আছে, দেখো ভালো করে এখানে কি বলছে কাজ শেষ হওয়ার 3 দিন আগে চলে যায়। দেখো যদি এখানে বলতো এ 2 দিন পরে চলে যাচ্ছে, 3 দিন পরে চলে যাচ্ছে, তাহলে অঙ্কটা করা একটু ইজি হয়ে যেত, কিন্তু এখানে কি বলেছে কাজ শেষ হওয়ার 3 দিন আগে, মানে তোমাকে আগে জানতে হবে যে কাজটা শেষ হচ্ছে কবে, তার 3 দিন আগে রাজেশ চলে যাবে, ঠিক আছে। এরকম পাবলিককে যেতে দেওয়া উচিত নয়, ঠিক আছে। চলো দেখাচ্ছি কি করে করবে। দেখো রাজেশ্বর আর কি বিক্রম আর টাইগার, ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এদের কি বার করবো, এদের এফিসিয়েন্সি বার করবো। এফিসিয়েন্সি বার করতে গেলে আগে এদের লসও করতে হবে। দেখো 12 6 48 আর 15, মানে এটা 4 12 48, না 48 তো হবে না, 15 দিয়ে যাচ্ছে না, তারপর হচ্ছে তোমার 60, 5 12 60, 6 10, হ্যাঁ চলে যাচ্ছে, তাহলে 60 কি করে বার করবে তুমি, সিম্পল লসও বার করে নেবে, 12 6 আর 15 লসও তোমরা বার করতে পারবে, এটা বলার দরকার নাই, 60 হচ্ছে। নাহলে 12কে গুণ করে মাল্টিপল করে দেখে নেবে, ঠিক আছে। প্রথমে 12কে 1 দিয়ে গুণ করে 24, 24 এটা দিয়ে যাচ্ছে, এটা দিয়ে যাচ্ছে না, ঠিক আছে। তারপরে 12কে 3 দিয়ে 36, 36 এটাকে যাচ্ছে, এটা যাচ্ছে না। 4 12 48, 48 এটাকে যাচ্ছে, এটা দিয়ে যাচ্ছে না। তারপর 5 12 60, 60 এটা দিয়ে যাচ্ছে, এটা দিয়ে যাচ্ছে, মানে 60 হলো অ্যান্সার, ঠিক আছে। কারণ লসগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এরকম কিছু পড়েছিলাম না, মানে একদম নিম্নটা, একদম ছোটটা। তাহলে রাজেশের এফিসিয়েন্সি কত হবে, রাজেশের এফিসিয়েন্সি হবে 12কে যদি 60 করতে হয় 12 5 60, রাজেশের এফিসিয়েন্সি 5। বিক্রমের কত হবে 6 10 60, বিক্রমের 10, আর টাইগারের কত হবে 4 15 60, টাইগারের 60, ঠিক আছে। তারা একসাথে কাজ শুরু করে, তাহলে তারা যদি একসাথে কাজ শুরু করে তাহলে একসাথে একদিনে কতটা কাজ করবে, তাহলে এর এফিসিয়েন্সি গুলো যোগ করলেই বেড়ে যাবো, তাহলে হবে 5 আর 10 15, 15 আর 4 19, 19 ইউনিট কাজ করবে, ঠিক আছে। 19 19 সবাই একসাথে কাজ করে করে। কিন্তু রাজেশ্বর 2 দিন পর চলে যায়, রাজেশ্বর বলছে 2 দিন পর চলে আছে, তাহলে রাজেশ্বর যদি 2 দিন পর চলে যাচ্ছে 2 দিনে তার নিজের কাজটা তো করে দিয়ে যাবে,
তাহলে তার একদিনে যদি 5 ইউনিট করে তাহলে দুদিনে কত করবে, 2 ইন্টু 5 মানে 10 ইউনিট সে করে দিয়েছে। তাহলে কাজ কতটা পড়ে আছে, 10 বিয়োগ করে দেবো, আর 50 ইউনিট কাজ পড়ে আছে। ঠিক আছে, এবার বলছে কাজ শেষ হওয়ার 3 দিন আগে বিক্রম চলে যাচ্ছে, বা কাজ শেষ হচ্ছে না, সেটা আমি কবে হচ্ছে সেটা জানতে পারছি না, কিন্তু তার আগেই বিক্রম চলে যাচ্ছে। তাহলে আমি কি করবো, বিক্রমকে টেনে বসিয়ে দেবো, যেতে দেবো না। কি করবো, বিক্রম তুই 3 দিন আরো কাজ কর, আমার সাথে 3 দিন কাজ কর, শেষ হওয়া পর্যন্ত কাজ কর। যদি বিক্রম শেষ হওয়া পর্যন্ত কাজ করে তাহলে সে 3 দিন এক্সট্রা কাজ করবে। যদি 3 দিন আগে চলে যাচ্ছিল তাকে যদি তুমি বসিয়ে দাও তাহলে সে 3 দিন কাজ করবে। যদি 3 দিন কাজ করে তাহলে কত ইউনিট কাজ করবে, যদি একদিনে সে 10 ইউনিট করে 3 দিনে কত করবে, 30 ইউনিট। তাহলে তখন তো তোমার টোটাল কাজ হয়ে যাবে 50 আর 30 80 ইউনিট। তাহলে এই 80 ইউনিট কাজ তোমরা দুজন মিলে করবে। কে কে করবে, দুজন মিলে, বিক্রম আর টাইগার। বিক্রমের এফিসিয়েন্সি 10, টাইগারের এফিসিয়েন্সি 4, মানে টোটাল এফিসিয়েন্সি 14। তাহলে কতদিন সময় লাগবে, দেখো 14 5 70, এটা তো কাটাকাটি যাবে না গো। তাহলে কি করবো, দেখো 14 5 70, 70 70, আর দেখো এর কি করে করবে, 80-কে যদি 14 দিয়ে ভাগ করো, দেখো 14 5 70 আর 10, ঠিক আছে, মানে 14 5 পূর্ণ 10/14, ঠিক আছে। 10/14 মানে এখানে দেখছো 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, মানে হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার 2 5 10, 2 7 14, মানে 5 পূর্ণ 5 5 পূর্ণ 5। তুমি এখানেও কি সেরকম করবে, ওরকম এরকম করবে না। দেখো তখন এখানে 14 যখন 80 ভাগ করবে তখন তুমি দেখে নাও সবগুলোতেই 5 আছে, মানে 5 14 70 হয়ে যাচ্ছে। তুমি আগে ক্যালকুলেশনগুলো দেখে নাও, এখানে 5 দিয়ে করে আছে, তাই তোমার এখানে এইভাবে আলাদা করে করার কোনো দরকার নাই। তাই তুমি বুঝতে পারছো 5 দিয়ে যাবে তাহলে 10 পড়ে থাকবে, তাহলে 10/14 হবে, 10/14 আবার 2 দিয়ে ভাগ যাবে, তাহলে উপরে 5 হবে, নিচে 7 হবে। ঠিক আছে, সিম্পল। নেক্সট, এখানে কি বলেছে, বলেছে দুটি ট্রেন প্রতিটি 180 মিটার লম্বা, মানে দুটো ট্রেন আছে, ট্রেন 1 ট্রেন 2, দুটোই 180 মিটার লম্বা। একটা সমান্তরালটাকে একে অপরের দিকে, আবার বলেছে অপরের দিকে তুমি যখনই বুঝতো, একটা যদি এদিক থেকে আসে আর একটা এদিক থেকে আসবে, একটা 50 কিলোমিটার পার আওয়ার আর একটার হচ্ছে 70 কিলোমিটার পার আওয়ার, তাহলে কত সেকেন্ডে তারা সম্পূর্ণভাবে একে অপরকে অতিক্রম করবে। আগের বারে টাইমটা বলে দিয়েছিল, টোটাল লেন্থটা বার করতে হয়েছিল, এবারে টোটাল লেন্থটা বলে দিচ্ছে, তোমাকে টাইমটা বার করতে হবে, সিম্পল। ঠিক আছে, এখানে টোটাল লেন্থ কত, 180 মিটারের দুটো, মানে 360, 180 ইন্টু 2 মানে 360 টোটাল, টোটাল লেন্থ। একটা 50-এ আসছে, একটা 70-এ আসছে, তাহলে 50 আর 70 হচ্ছে তোমার, যদি বিপরীত দিকে আসে তাহলে রিলেটিভ স্পিড কত হবে, 120 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ কি না। বলছে কত সেকেন্ডে, আই দেখো দেখছো এখানে বলেছে সেকেন্ডে, আর এখানে কিলোমিটার পার আওয়ারে বার করে তুমি বসাবে, তাহলে তুমি এটাকে সেকেন্ডে যখন করতে হবে তখন কত দিয়ে করতে হবে, 5/18 দিয়ে। ঠিক আছে, তাহলে এবারে সময়টা বার করবো। সময় বার করতে কি করে, সময় কি করে বার করতে হয়, সময় হচ্ছে ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, তাহলে টাইম সমান হবে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স বাই স্পিড হবে কি হবে না, ডিস্টেন্স বাই স্পিডই হবে। এখন ডিস্টেন্স কত, ডিস্টেন্স কত হচ্ছে তোমার 360, 360 360 ডিভাইডেড বাই তোমার স্পিড কত, 120 ইন্টু 5/18, 18টা পাল্টে এদিকে চলে আসবে। ঠিক আছে, 18, শূন্যর সাথে শূন্য গেল, 12 দিয়ে 36, মানে 36, তাহলে 3 18 54, 54/5, 54/5। তুমি যদি এটা কাটাকাটি করো তাহলে দেখতে হবে, দেখো 54কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে তোমার হচ্ছে 5 1 5 4, দেখো 5 যদি 4-এর থেকে ছোট একটা শূন্য দিয়ে নামবে, ঠিক আছে, দশমিক দেবে, 0 5 8 40, ঠিক আছে, 10.8। দেখো এগুলো তুমি পরীক্ষা খাতে কিন্তু এত এভাবে করবে না, তুমি ডাইরেক্ট মুখে মুখে করবে, কিন্তু যেহেতু আমি বোঝাচ্ছি তাই তোমাদেরকে এভাবে বলছি। ঠিক আছে, চলো নেক্সট কি বলে যায়, এটা গড় বয়স। দেখো এটা এভারেজের অঙ্ক, এভারেজের অঙ্ক আমি বলেছি বেশিরভাগ এভারেজের অঙ্ক 70 থেকে 80% অঙ্ক তোমার তোমার কি ইউনিট ডিজিট দিয়ে হয়ে যাবে, কারণ এভারেজে বেশিরভাগ অঙ্ক ইউনিট ডিজিট দিয়ে হয়। ঠিক আছে, তোমরা এখানে অনেকভাবে অনেকভাবে বড় বড় করে করবে, আগে তোমাদের পদ্ধতি থেকে তারপর আমি আমার পদ্ধতি দেখবো। ঠিক আছে, দেখো কি বলেছে, এখানে বলছে 48 জন শিক্ষকের গড় বয়স ছিল 22 বছর। ঠিক আছে, সরি, শিক্ষার্থীর গড় বয়স ছিল 22 বছর। যদি শিক্ষকের বয়সও অন্তর্ভুক্ত হয় তাহলে তাদের পুরো দলের গড় বয়স 23 বছর বেড়ে যায়, মানে আগে 22 ছিল, এখন 1 বেড়ে 23 হয়েছে, মানে সবার 1 কেজি করে বেড়েছে। সবার যদি 1 কেজি করে বাড়ে তাহলে কতজন ছিল, 48 জন। 48 জন, আর যখন স্যার অ্যাড হলো টোটাল কত হলো, 48 + 1, এখন স্যারকে নিয়ে হচ্ছে 49 জন। 49 জনের যদি 1 1 কেজি করে বাড়ে তাহলে টোটাল বাড়বে কত, 49 কেজি, হ্যাঁ কি না, 49 কেজি। আর আগে গড় কত ছিল, 22 কেজি, 22 বছরের গড় ছিল, তাহলে 22 বছর প্লাস 49 বছর, তাহলে এখন টোটাল, তাহলে স্যারের টোটাল বয়সটা বেরিয়ে যাবে। দেখো 9 2 11 1, 17 1, 4 5 7, মানে 71 বছর। এবার বেরিয়ে গেল। এবারে আমি দেখো আমি কি করে করো, আমি কি করে বলবো, দেখো 48 জন ছিল, 22 বছর বয়স ছিল, এখন 23 জন, 23 বছর হলো, কিন্তু কতজন হলো, 49 জন, তাহলে 49 জনের টোটাল বয়স কত হবে, স্যারকে নিয়ে যে 49 জন হলো তাদের টোটাল বয়স 23 দিয়ে গুণ করলে বেড়ে যাবে। সেখান থেকে আমরা যদি ছেলেগুলোর বয়সগুলো বিয়োগ করে দিই, ছেলেগুলো 48 জন ছিল আর 22 বছর করে গড় ছিল, তাহলে এখান থেকে কার বয়সটা বেড়ে যাবে, টিচারের বয়সটা বেড়ে যাবে। এবারে তুমি কি বলবে,
যে দাদা এটা তো হলো, কিন্তু এই এত বড় বড় গুণ কে করবে? তোমাকে করতে কে বলেছে? তোমাকে অ্যাকচুয়ালি গুণটা করতে কে বলেছে? তুমি শুধু ইউনিট ডিজিটগুলোর গুণ করো। দেখো 8 × 2 = 16, 6 ইউনিট ডিজিট হবে 6, আর 3 × 9 = 27, 7 ইউনিট ডিজিট হবে 7। যখন তুমি এটা থেকে এটা বিয়োগ করবে তখন তুমি 6 থেকে শেষ ডিজিট থেকে 7টাকে বিয়োগ করবে। প্রথমেই তো এটাই করতে হবে, তাহলে বিয়োগফল কত হবে? 1। দেখো কোনটা শেষে 1 আছে সেটা অ্যান্সার। দেখো 71 শেষে। ঠিক আছে, তুমি ওভাবে করছো তো তোমার অনেক সময় লাগছে, কিন্তু তুমি এভাবে করে তুমি গুণ এড়াতে পারবে। ঠিক আছে, তোমাকে এমন না যে পুরো গুণটা করতে হবে, বাট এটা একটা ভালো পদ্ধতি। এটা হয় এই অঙ্কটার জন্য, যদিও না বেশিরভাগ সাকসেসফুল হয়, বাকি যে কোনো অঙ্কের জন্য বেস্ট হয়। ঠিক আছে, তোমাদের যখন আরো এভারেজ অঙ্ক আগে আসবে তখন আরো সামনে বলবো। ঠিক আছে, চলো নেক্সট। দেখো 7a = 6b = 12c বলেছে, তাহলে a:b:c। আমরা ছোটবেলায় এই অঙ্কগুলো কি করতাম? চাপা দিতাম। এ কে চাপা দিলাম, তারপর বি আর সি এর মধ্যে রিলেশন করলাম, তারপর বি কে চাপা দিলাম, এ আর সি এর মধ্যে রিলেশন করলাম, তারপর সি কে চাপা দিলাম, এ আর বি। কিন্তু এগুলো ছোটবেলার পদ্ধতি ছিল। তুমি এখন দেখো কিভাবে করবে। তুমি কি করবে? 7, 6 আর 12, এটা লসগু বের করে নাও। এটা লসগু যদি বার করো, তুমি বুঝতে পারছো 6 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে প্রথমে, 7 রইলো, 3 দুগুণে 6, 3 4 12, তারপর 2 দিয়ে যাচ্ছে, 7 আবার থেকে যাবে, কাটবে না, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে কত হচ্ছে? 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28 × 3, 28 × 3 কত হচ্ছে? 3 8 24, 28 × 3, দেখো 28 × 3, 3 8 24, 4 হাতে 1, 3 দুগুণে 6, সরি 3 8 24, 4 হাতে রইলো 2, 3 দুগুণে 6 আর 2 8, 84। কত হচ্ছে? 84। তাহলে এদের এলসিএমটা কত হচ্ছে? এদের এলসিএমটা হচ্ছে তোমার 84। তাহলে তোমাদের কত বেরোলো? 84। দেখো 84 বেরোলো। এবারে 84 দিয়ে সবগুলোকে একবার করে ভাগ করো। দেখো এটাকে ভাগ করলে এই বেরিয়ে যাবে। 7 যদি ভাগ করো, 7 12 84, মানে প্রথমটা 12 খোঁজো, মানে এটা হবে না, এটা হবে না। ঠিক আছে, প্রথমটা 12 হলো, তারপর হবে 84/6, 6 14 84, মানে 7 14, সরি 12 তারপর 14, মানে এটা হবে অ্যান্সার। ঠিক আছে, আমি বলবো এটা ওল্ড পদ্ধতি, এটা ওল্ড পদ্ধতি। এবারে আমার বাইপাস পদ্ধতিটা দেখো, দেখো কি করে। দেখো দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ বি এর আগে 6 আছে, সি এর আগে 12 আছে। তুমি যদি এটা বাদ দিয়ে দাও, তাহলে বি আর সি এর রিলেশনটা 6:12, মানে 1:2 এর হতে হবে। হ্যাঁ কি না? 1:2 এর হতে হবে। তো দেখো এই অপশনগুলোর মধ্যে কোনটা, তুমি এটা কিন্তু বাদ দিয়েছো। ঠিক আছে, তুমি 1:2 কোনটা দিচ্ছে? দেখো 12 14 1:2 দিচ্ছে, দিচ্ছে না। 14:7 1:2 দিচ্ছে না, দিচ্ছে না। 2:1 দিয়ে দিচ্ছে। এটা 7:14। সরি, এখানে একটা একটু ভুল বলছি। দেখো 6b সমান যদি 12c হয়, তাহলে b/c কত হবে? b/c হবে তোমার 12/6, মানে হচ্ছে 2/1, 6 দুগুণে 12, 2:1। তাহলে b/c কত দেবে? 2:1। তাহলে এখানে দেখো কোনটা কোনটা দিচ্ছে। 12 14 তো দিচ্ছে না, 14 7 দিচ্ছে, হ্যাঁ 2:1 দিচ্ছে। 7 14 কি দিচ্ছে? না, 7 14 দিচ্ছে না, 7 14 1:2 দিচ্ছে। তাহলে এটা হবে আনসার। ঠিক আছে, চলো নেক্সট। দেখো কি বলেছে? বলছে সারাং এইচডিএফসি তে বার্ষিক 4% সুদের হারে কিছু টাকা বিনিয়োগ করে, যদি 2 বছর পর সারাং চক্রবৃদ্ধি সুদের হারে 153 টাকা পায়, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ গণনা করো। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদ গণনা করা হয়, তাহলে সরল সুদ কত হবে? মানে তোমাকে এখানে সরল সুদ বার করতে বলছে, চক্রবৃদ্ধি সুদটা দিয়ে দিচ্ছে। দেখো আমি বলছি, আমি বেশিরভাগই দেখেছি এই অঙ্কগুলো সবাই কি করে করায়, চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা ইউজ করে করায়, যেটা অনেক লেন্দি হয় আর অনেক বড় হয়, যেগুলো তোমাদের পরীক্ষার খাতায় করা সম্ভব নয়, সিরিয়াসলি সম্ভব নয়। তোমাদেরকে পরীক্ষার খাতায় সময় বাঁচাতে হবে। ঠিক আছে, তাহলে কি করে করবে? দেখো আমি একটা প্রসেস বলছি। দেখো আমি অনেকগুলো প্রসেস বলবো, তোমাকে 3 4টে প্রসেস বলে দেবো, যেগুলো তুমি কমফোর্টেবল তুমি সেটাতে করো। ঠিক আছে, তুমি কি বলেছে? বলেছে 4% সুদের হারে কিছু টাকা বিনিয়োগ করেছে। 4% মানে কত? 4% মানে 4/100, 4/100 মানে 1/25। ঠিক আছে, তাহলে সুদ পেয়ে টাকাটা বাড়বে না কমবে? ভাই সুদ পাওয়ার পর টাকাটা তো বাড়বে, মানে 25 থেকে 26 হবে। ঠিক আছে, এখানে কত হচ্ছে? এটা উপরটা কিন্তু অ্যামাউন্ট আছে, মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, আর নিচে শুধু প্রিন্সিপালটা আছে। ঠিক আছে, এবারে ক বছরের জন্য বলেছে? 2 বছরের জন্য বলছে। তাহলে 2 বছরের জন্য যদি বলে, তাহলে 2 বছরের জন্য স্কোয়ার করে দেবো। তাহলে 2 বছর পর কত হবে? 676 টাকা উপরে হয়ে যাবে প্রিন্সিপাল প্লাস অ্যামাউন্ট মিলিয়ে। আর তোমার 25 25 625, 26 স্কোয়ার 676, তোমরা সবাই জানো। তোমরা না অ্যাটলিস্ট 30 অব্দি স্কোয়ারটা মনে রাখো। ঠিক আছে, তাহলে পরীক্ষার খাতায় খুব ফাঁসবে কিন্তু। তাহলে 676 আর 625, মানে এখন অ্যামাউন্ট হলো 676 আর তোমার প্রিন্সিপাল আছে 625। তাহলে তুমি সুদ কত টাকা পাচ্ছ? যদি তুমি 676 থেকে 625 টাকা বাদ দাও, তাহলে তুমি দেখতে পাচ্ছ 5 আর কয় 6, 1 6, 2 আর কয় 5, 1 5, মানে তুমি 51 টাকা পাচ্ছ সুদ। 51 টাকা। তুমি অ্যাকচুয়ালি ক টাকা সুদ পাচ্ছ? 153 টাকা। তাহলে 51 টাকা 153 টাকা কত গুণ? দেখো 3 একে 3, 3 5 15, মানে 3 গুণ। হ্যাঁ কি না? 3 গুণ। তাহলে সরল সুদটাও, এবারে কিন্তু তোমাকে কি বলছে? সরল সুদ কত হবে? এখানে তোমাকে সরল সুদ কত হবে? এখানে তোমাকে বলছে 51 টাকা ইন্টু 3, তুমি করে বুঝতে গেলে। ঠিক আছে, এবারে দেখো সরল সুদ যদি ইন্টারেস্ট যদি সরি যদি প্রিন্সিপাল 625 টাকা হয়, 625 টাকার উপর যদি 4% করে সুদ পায়, তাহলে প্রথম বছর কত হবে? 625 ইন্টু 4%,
4% মানে 1/25 আগেই বার করেছি আমরা, তাহলে 25 25 625, মানে প্রথম বছর সুদ কত পাবে 25 টাকা। সরল সুদে প্রথম বছর সুদ পাবে, যা পাবে দ্বিতীয় বছরও তাই পাবে, তাহলে প্রথম বছর যদি 25 পায় দ্বিতীয় বছর আবার 25 টাকা পাবে, তাহলে টোটাল পাবে 50 টাকা। কত টাকা হবে টোটাল 50 টাকা। আর তুমি জানো এটা 3 গুণ হয়েছিল, তাহলে 50-কে 3 দিয়ে গুণ করে দেবো, মানে 150 টাকা। ঠিক আছে, ক টাকা 150 টাকা, মানে তুমি বুঝতে পারছো 150 টাকা হবে। আর একটা দেখো এখানে দেখে কি করে বুঝতে পারবে, দেখো আমি একটা কথা বলছি, তুমি তো জানো যে এক বছর যখনই প্রথম এক বছর অবধি সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সমান, কোনো পার্থক্য নেই, কিন্তু যখন এক বছর পেরিয়ে যাবে তখন সবসময় চক্রবৃদ্ধি সুদ বেশি হবে, হ্যাঁ কি না? তাহলে চক্রবৃদ্ধি সুদ যদি 153 টাকা হয়, সরল সুদ কখনো 153 থেকে বেশি হতে পারবে? হতে পারবে না। মানে তোমার 160 আর 165 তো কোনোদিন অ্যান্সার হচ্ছিলই না, যেটা তোমার প্রথমে দেখা উচিত ছিল, যে 160 আর 165 তো আমার হতেই পারে না, তাহলে পড়ে রইলো 150 আর 145, এই দুটোর মধ্যে ক্যালকুলেট করতে হবে, আর তোমরা এইভাবে ক্যালকুলেট করতে পারো। ঠিক আছে, দেখো যদি এটাও বড় পদ্ধতি হয় তাহলে তো আমাকে সিম্পল বলছি, ঠিক আছে, স্কোয়ার ফার করতে হবে না, মানে স্কোয়ার করতে হবে 4% মানে হচ্ছে 1/25, তার মানে প্রথম বছর 25 থেকে টাকাটা হলো 26 টাকা, দ্বিতীয় বছর আবার 25 থেকে হয়ে গেল 26 টাকা। ঠিক আছে, এই দুটো গুণ করে দেবে, এই দুটো গুণ দেবে, মানে 625 টাকা থেকে গেলো 676 টাকা, ওই একই প্রসেস। ঠিক আছে, এবার যদি বলে না এটাও করতে পারছি না, তখন 2 বছরের জন্য আরো একটা শর্টকাট ফর্মুলা আছে, দেখবে? চলো দেখাচ্ছি। 2 বছরের আজ এই শর্টকাট ফর্মুলাটা আমি আজ পর্যন্ত কোথাও দেখি নাই, তোমরা যদি দেখে থাকো কমেন্ট করে জানিও। ঠিক আছে, দেখো এটার সূত্র হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট ডিভাইডেড বাই সিম্পল ইন্টারেস্ট, এটা সমান হচ্ছে 200 প্লাস আর ডিভাইডেড বাই 200। ঠিক আছে, এটা শুধুমাত্র কিন্তু 2 বছর সময়ের জন্যই লাগাচ্ছি আমি, ঠিক আছে, এটা মাথায় রাখবে, সব সব অঙ্কের নিয়মে খাটবে না, কিন্তু আমি এমন এমন পদ্ধতি বলবো যেগুলো আমি আশা করি তোমরা আগে কখনো শোনোনি। ঠিক আছে, কিছু কিছু অঙ্ক দেখো, এর কম্পাউন্ড ইন্টারেস্ট কত বলে দিচ্ছে 153 বলে দিচ্ছে, এসআই তোমাকে বার করতে হবে, সিম্পল ইন্টারেস্ট 200 প্লাস আর পার্সেন্টেজ কত 4%, মানে 204 ডিভাইডেড বাই 200, মানে কত 204 ডিভাইডেড বাই 200। এটা যদি কাটাকাটি করো তাহলে তুমি দেখতে পাচ্ছ, তুমি যদি 4 দিয়ে কাটো, না সরি 4 5, হ্যাঁ কেটে যাচ্ছে, 4 5 20, 4 1 4, আর এটা 4 50 সং 200। ঠিক আছে, মানে দেখো 51 ইন্টু 153 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে 3 দিয়ে, তাহলে সরল সুদ 50 ইন্টু 3 দিয়ে, 50 3 150। ঠিক আছে, এটা তোমরা আগে কখনো পড়েছিলে নাকি জানিও, আমার মনে হয় না পড়েছিলে, আর যদি পড়ে থাকো অবশ্যই জানিও। ঠিক আছে, তাহলে অ্যান্সার হলো 150। চলো নেক্সট, এটা সিম্পল সরলীকরণ দিয়েছে, প্রথমে আগে বন্ধনীর কাজ করে নেবো, দেখো এখানেও একটা আছে এখানেও একটা আছে, কিন্তু এটা দ্বিতীয় বন্ধনীর ভেতরে আছে তাই এটার আগে কাজ করবো। দেখো 6 থেকে 8 বাদ দিলে 2 হয়, 2 এর সঙ্গে যখন 2 গুণ করে যাবে এটা কেটে যাবে, 7 13 91 চলে যাচ্ছে, 13 আর 16 কত হচ্ছে 6 3 9, 1 আর 1 2 29 হয়ে যাচ্ছে, 29 ইন্টু দেখো 6 হ্যাঁ 6 14 84, 6 কে 6 6 14 84, তাহলে এখানে কি আছে 14 ইন্টু 29। দেখো 14 ইন্টু 29 করার সময় তুমি দেখো শেষ ডিজিটটা দেখো, 4 9 36, মানে শেষ ডিজিটটা 6 হবে, এখানে 6 কোনটায় কোনটা আছে গো, এটাই 9 এটাই 9। ঠিক আছে, তাহলে এই দুটো হবে না, হয় এটা নয় এটা, আমি গুণটা করেই দেখি তাহলে, এটা তো গুণটা খুব একটা কঠিনও নয়, দেখো 29কে যখন 14 দিয়ে গুণ করবে, 14 দিয়ে গুণ করবে তখন কি করে করবে, দেখো প্রথমে একটা 10 দিয়ে করে নাও, 10 দিয়ে করলে 290, তারপর 4 দিয়ে করো, 4 19 4 9 36 6 হাতে রইল 3, আর 4 দুগুণে 8 আর 3 11, 116, তাহলে 6 9 10 শূন্য, হাতে রইল 1 1 2 2 2 4, মানে কত হচ্ছে 406, তাহলে তোমার 406 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আর তুমি যদি বলো না তুমি 14 দিয়ে ডাইরেক্টও গুণ করতে পারতো, 14 9 কত হচ্ছে 14 9 126, দেখো 29কে যদি 14 দিয়ে গুণ করবে, 14 9 কত 126, 26 6 হাতে রইল 12। ঠিক আছে, আর 14 দুগুণে 28, 28 আর 12 40, 406 বেরোচ্ছে। চলো নেক্সট, বলছে একটা অসৎ দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার প্রতিশ্রুতি দেয়, মানে সে বলছে সে যত টাকায় কিনেছে তত টাকাতেই বিক্রি করে দেবে, এমন কোনো হয় নাকি গো? এমন কেউ হয় যে সে যত টাকায় কিনেছে মালটা তত টাকায় বিক্রি করে দেবে, সে নিজের লাভ রাখবে না? তার জানবে নিশ্চয়ই কোনো কারচুপি আছে, যারা এসে বলে আমি যত টাকায় কিনেছি সেটা আমার কেনা দামে পড়ছে, তার মানে সে নিশ্চয়ই কোনো কারচুপি করছে, কারণ ব্যবসায় না হলে লস হয়ে যাবে। ঠিক আছে, চলো সে কি বলছে, বলছে তবে এমন একটা ওজন ব্যবহার করেন যা আসলের উপর লেখা ওজনের থেকে 26% কম, মানে য টাকা লেখা আছে, যত কেজি ওজনের লেখা আছে, মানে ধরো তোমার 100 কেজি লেখা আছে, তখন সেটা 100 কেজি নয়, সে 26 কেজি কম, মানে কত কেজি 100 মাইনাস 26, মানে কত কেজি 4 7, মানে 74 কেজি, সেটা অ্যাকচুয়ালি সেটা 74 কেজির, মানে সে 74 কেজি মাল দিচ্ছে কিন্তু তোমার কাছ থেকে 100 কেজির দাম নিচ্ছে, মানে এক্সট্রা 26 কেজির দাম তোমার কাছ থেকে এক্সট্রা নিচ্ছে। ঠিক আছে, তাহলে তার লাভের শতাংশ কত, মানে সে প্রতিটা যখন 74 কেজি মাল বিক্রি করছে না, সেখান থেকে 26 কেজি যে দাম সেটা লাভ করে নিচ্ছে, তাহলে 26/74 ইন্টু শতকরা বার করতে বলেছে, মানে 100 দিয়ে গুণ করে দেবো। দেখো 2 13 26 আর 2 37 74,
মানে আর তো কাটছে না, 13 না 4 13 52 না হচ্ছে 13 3 39 যাচ্ছে, কাটছে না, মানে শেষে 37 থাকাটা ম্যান্ডেটারি। দেখো সবগুলো দিয়ে দিই। তাহলে এবারে কি করবো, রামমান ইউজ করবো। কিভাবে দেখো, এটা কত বেরোচ্ছে, এটা বেরোচ্ছে 1300/37। তুমি কি পুরোটা ভাগ করে দেখতে হবে বোকার মতো? না। দেখো তুমি যাই করো না কেন, আমি যখন জানি, দেখো 4×5=9, এটার মানে কত, 4×9 = 36, 36 প্লাস প্লাস 5, 36 প্লাস 5 মানে 41, হ্যাঁ কি না? 41। দেখো শেষের ইউনিট ডিজিটটা 1। তুমি এভাবে শুধু ইউনিট ডিজিট দিয়েও করতে পারো। যেমন দেখো, দেখো 37কে যখন 35 দিয়ে গুণ করবে, তখন 7-এর সঙ্গে 5-এর গুণ করবে, ঠিক আছে? 7×5=35, তার সাথে 5 যোগ করবে, মানে এর শেষের ডিজিটটি তো 0 হবে, ঠিক আছে? তারপর দেখো, দেখো 7 7 49 9, 9-এর সঙ্গে 10 যখন যোগ করবে, মানে শেষ ডিজিটে যোগ করবে, 9-এর সঙ্গে 0 যখন যোগ করবে, তখন ইউনিট ডিজিট হবে 9। তারপর দেখো 7 6 42, তুমি শুধু ইউনিট ডিজিটগুলোতে লক্ষ্য করো, 7 6 42-এর 2, তারপর যখন 6 যোগ করবে, ইউনিট ডিজিট কত হবে 8। তারপর দেখো 7 4 28-এর 8, তার সঙ্গে যখন 5 যোগ করবে, তখন 33-এর 3 হয়ে যাবে, মানে 8 আমাদের 13 3 হয়ে যাবে, ঠিক আছে? মানে হচ্ছে দেখো এই দুটোর মধ্যে শূন্য কোনটা আছে, এটাই, তাহলে অ্যান্সার হবে এটা, ঠিক আছে? এ প্রথমেই বেরিয়ে গেছিলো, কিন্তু আমি দেখানোর জন্য তোমাকে সবগুলো করে দেখালাম, ঠিক আছে? চলো নেক্সট। এবারে কি বলছে, বলছে প্রতি 100টি আপেল 1200 টাকার দরে 400টি আপেল কেনা হয়েছিল। কি বলেছে, 1200 টাকার দরে 400টি আপেল কেনা হয়েছিল। প্রতিটি 100টা আপেলের দাম, যদি 100টা আপেলের দাম 1200 টাকা হয়, তাহলে একটা আপেলের দাম কত হবে গো? একটা আপেলের দাম 12 টাকা হবে, ঠিক আছে? এরকম সে 400টা আপেল কিনেছে, ঠিক আছে? 400টা আপেল কিনেছে। এবারে বলেছে সে টোটাল 800 টাকা লাভ করছে। যদি 400টা আপেল বিক্রি করে 800 টাকা লাভ করে, তাহলে প্রতিটা আপেলের লাভ কত টাকা করছে গো? প্রতিটা আপেলের 400/200 মানে 2 টাকা। মানে প্রতিটা আপেল 12 টাকায় কিনছে, 2 টাকা লাভে বিক্রি করছে, মানে ক টাকায় বিক্রি করছে? 14 টাকায় বিক্রি করছে। করছে কি করছে না? তাহলে কি বলেছে, সে তার প্রতি ডজনের বিক্রয় মূল্য কত? প্রতি ডজন মানে একটা যদি 14 টাকায় বিক্রি করে, তাহলে 12টা ক টাকায় বিক্রি করবে? 12 দিয়ে গুণ করে দেবো, তাহলে 12 14। দেখো 12 14 কি করে গুণ করবো? দেখো এই গুণটা করারও হাজারো পদ্ধতি আছে, কিন্তু তুমি প্রথমে বুঝতে পারছো যে 4 2 8, শেষেরটা 8 হবে। দেখো 8 8 8 8 সবগুলো দেওয়া, এটা হচ্ছে না, ঠিক আছে? দেখো এখানে গুণ করতে তুমি এটা সহজ বলে করে দেবে, 4 12 48-এর 8, হাতে রইল 4, 12কে 12, 12 আর 4 16, 168, ঠিক আছে? কিন্তু এটাই যদি একটু বড় হয়ে যেত, ধরো 32-কে 36 দিয়ে গুণ করতে হবে। দেখো তুমি যখন দেখছো এদের বেসগুলো কাছাকাছি আছে, মানে ধরো এদের বেসটা 30, ঠিক আছে, এদের বেসটা যেমন হচ্ছে তোমার 10, তখন এটা গুণ করার একটা আলাদা পদ্ধতি আছে, সেটা পরে জানাবো, এখন না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? এখন আর বলছি না, ঠিক আছে? চলো নেক্সট। আর সেই অঙ্কটা দেখো, 16 17 বলেছে, 13 বছর 14 বছর পর বলেছে, এটা আর করবো না, এটা আগেই করেছি। নেক্সট, এটা সিম্পল একটা সরলীকরণ দিয়েছে। প্রথমে বন্ধনীর ভেতরে কাজটা হবে, দেখো 14 থেকে যদি 18 বাদ দাও, তাহলে 4, সরি 18 থেকে যদি 14 বাদ দাও, 4 রইলো, 4 4 কেটে গিয়ে 1 হয়ে গেল। একের সঙ্গে যখন 6, সরি আগে ভাগ করতে হবে, যখন 6-এর সঙ্গে 6 ভাগ করবে 1 হবে, তারপর 1-এর সাথে 1 গুণ করে দিলে অ্যাট দ্য এন্ড এখান থেকে কত বেরোবে? এখান থেকে বেরোবে 1। তারপর দেখো, তাহলে 1 যদি বেরোয় 1 দিয়ে গুণ করে কোনো লাভ আছে? দেখো 3 5 15-এর 5, মানে ইউনিট ডিজিট 5 হবে, সেগুলো হবে না। এটা নেক্সট কি বলে দেখো, বলছে 3টি পরপর মাসে জ্বালানির দাম 40%, 10%, 50% কমেছে, কিন্তু চতুর্থবারে 50% বেড়েছে। মানে তুমি দেখো প্রথমে 3 মাস কমছে, তারপরে 1 মাস বাড়ছে, তাহলে এটা লিটারালি শেষে গিয়ে কমবে, ঘটনাই কারণ পরে তিনটে পরপর কমছে, তারপরে একটা 50% বাড়ছে, তাও এমন কিছু নয় যেগুলোকে সবাইকে ছাপিয়ে যাচ্ছে। তাহলে তুমি বেসিক সেন্স দিয়ে বলতে পারো বাড়ছেগুলো অ্যান্সার হবে না, বাড়ছে অ্যান্সার হবে না, বাড়ছে অ্যান্সার হবে না, কমবে, ঠিক আছে? দেখো এখানে অনেকগুলো পদ্ধতিভাবে করা যায়, কিন্তু সবাই কিভাবে এটা করে? সাকসেসিভে, কারণ এটা সাকসেসিভের অঙ্ক, কিন্তু আমি তোমাকে এখানে একটা অনেক ইজিলি করিয়ে দেবো, ঠিক আছে? আগে সাকসেসিভটা দেখায়। দেখো প্রথম মাসে আর দ্বিতীয় মাসে যদি 40 আর 10% করে কমে, তাহলে 40 আর 10 যদি কমে, তাহলে প্রথমে কমবে 40 + 10, সাকসেসিভ লাগাবো x + y প্লাস xy/100, তো 40 + 10 যদি হয়, মানে হচ্ছে 50, ঠিক আছে? দেখো কমছে সময় মাইনাস হয়, বাড়ছে সময় প্লাস হয়, এখানে যেহেতু তিনটে পরপর কমছে বা এটা পুরোটা কমছে, তাই মাইনাসটা দিচ্ছে না, পুরোটা মাইনাসটা তুমি যদি বলো কমন নিয়ে নিচ্ছে, তা কমন নিয়ে নিচ্ছে, ঠিক আছে? দেখো 40 + 10 50 হয়ে গেল, প্লাস 40 × 10/100, মানে কত হচ্ছে 4, এখান থেকে কত বেড়েছে 4, মানে 50 প্লাস, সরি এটা মাইনাস করতে হবে তাহলে, কারণ কমছে না, আর তুমি মাইনাসটা কমন নিয়েছো, তাহলে মাইনাস করতে হবে। তাহলে 50 - 4 মানে হচ্ছে তোমার 46, তাহলে প্রথম 2 মাসে 46% কমছে, 46। তারপরে দুটো দেখো, দেখো একটাই 50% কমছে, একটাই 50% বাড়ছে, তার আমরা ফর্মুলা জানি, যদি একই পার্সেন্টে কমে আর একই পার্সেন্টে বাড়ে, তাহলে ডাইরেক্ট ফর্মুলা হয়ে যায় x² / 100, ঠিক আছে? মানে 50 × 50/100, এটা পুরোটা কমে,
ঠিক আছে, মাইনাসে পুরোটা কমছে, তাহলে শূন্য সঙ্গে শূন্য কেটে গেল, 5 5 25, মানে ওভারঅল 25% এখান থেকেও কমছে। তাহলে 46 এখান থেকে কমছে, 25 এখান থেকে কমছে, তাহলে টোটাল কমছে কত, টোটাল কত পার্সেন্ট কমছে দেখো, 46 ইন্টু সরি 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 চলো কি হচ্ছে দেখো, -46 -25 -46 ইন্টু সরি এখানে প্লাস -46 ইন্টু -25 ডিভাইডেড বাই 100। 46 আর 25 কত হচ্ছে, 5 আর 6 হচ্ছে তোমার 11, 1 2 আর 1 3, 4 আর 3 7 71 প্লাস সরি আমি ফর্মুলাটাই ভুল লিখে দিয়েছি দেখছো। দেখো যেহেতু দুটোই কমছে তা আমার মাইনাস প্লাস দেওয়ার কোনো দরকার নাই, তখন ফর্মুলা কি আবার ডাইরেক্ট লিখছি দেখো। তাহলে প্রথমে 46 প্লাস 25, কারণ দুটোতেই কমেছে, -46 ইন্টু 25 ডিভাইডেড বাই 100, ঠিক আছে। তাই 46 ইন্টু যদি করো 46 আর 25 হচ্ছে তোমার 71, মাইনাস 46 ইন্টু 25, দেখো 46কে যদি 25 দিয়ে গুণ করো, 25-এর ফর্মুলা তোমরা সবাই জানো, সরি নামটা 25 6 150 শূন্য হাতে রইলো 15, 4 25 100 আর 115, মানে 1150, 1150 ডিভাইডেড বাই 100 মানে হচ্ছে 11.5, মানে কত হচ্ছে 11.5, ঠিক আছে। যদি এখান থেকে 11.5 বিয়োগ করো, যদি 11 বাদ দাও তাহলে 60, আবার যদি 0.5 বাদ দাও তাহলে 59.5 59.5 কমছে, ঠিক আছে। দেখো তুমি বলো যদি তুমি এভাবে সাকসেসিভ লাগাও পুরো এক্সাম ধরে বসে বসে, তুমি তো অঙ্কটা করে আসতে পারবে? তুমি ঠিক করে ভেবে বলো, তুমি যদি এইভাবে ধরে ধরে তুমি সাকসেসিভ লাগাতে থাকো তাহলে তুমি অঙ্কটা কোনোদিনই করে আসতে পারবে না, ঠিক আছে। দেখো আমি তোমাকে একটা আরো ইজি পদ্ধতি বলছি, ঠিক আছে, কিন্তু এই অঙ্কটা মানে অ্যাকচুয়ালি সাকসেসিভের অঙ্ক, ঠিক আছে। কিন্তু দেখো এটা দেখো, দেখো প্রথমে 40% কমেছে, 10% কমেছে, 50% কমেছে, 50% বেড়েছে। আমি ধরে নিচ্ছি প্রথমে 100% ছিল, যদি 40% কমে তাহলে এখন থাকবে কত, 60%, 60% মানে 60/100, ঠিক আছে। এখন যদি 10% কমেছে তাহলে এখন থাকবে কত, 90% থাকবে, 90/100। যদি আরো 50% কমেছে তাহলে এখন থাকবে কত, 50% কমে গেলে 50% থাকবে, 50/100। যদি 50% বেড়েছে তাহলে 50% যদি বাড়ে তাহলে 100 থেকে আরো যদি 50% বাড়ে তাহলে কত হবে, 150/100, হ্যাঁ কি না হবে। তাহলে দেখো 100 সাথে 100 কেটে গেল, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য, সরি একটা শূন্য একটা শূন্য, এই একটা শূন্য একটা শূন্য, তাহলে কত উপরে থাকছে, উপরে দেখো 5 3 15, 5 20 100, 5 4 20, তারপরে হচ্ছে 2 3 6, 2 2 4, মানে হচ্ছে 3 9 27, 27 ইন্টু 3 মানে কত হচ্ছে গো, 27 ইন্টু 3 মানে হচ্ছে 81, 81/2। এখন আছে কত তাহলে, 81/2, 81/2 মানে 40.5 আছে, 40.5 আছে। তাহলে বলে যে জ্বালানি শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে, তাহলে যদি বৃদ্ধি বা হ্রাস বার করতে চাই তাহলে করতে হবে 100 থেকে বাদ দিতে হবে, তাহলে 100 মাইনাস 40.5, 40.5 যদি বাদ দিই তাহলে 40 যদি বাদ দিই তাহলে 60 থাকবে, আর যদি 0.5 বাদ দিই তাহলে 59.5 থাকবে, 59.5। তুমি বলো এই এই পদ্ধতিটা সোজা লাগলো কি লাগলো না? তুমি অতটা চক্রবৃদ্ধি সুদে করবে, সরি চক্রবৃদ্ধি সুদ বলছে, তুমি অতটা সাকসেসিভে করবে, তারপরে কি করতে একটা ভুলে গেলে, পুরো টাইমটা ওয়েস্ট প্লাস অঙ্কটাও ভুল। তাই এই পদ্ধতিটা করবে, এটা একটা ভালো পদ্ধতি, ঠিক আছে। নেক্সট কি বলছে, ঋতু আর মোনা একসাথে একটা রং করতে পারে 18 দিনে, মানে ঋতু প্লাস মোনা কত দিনে করছে, 18 দিনে। ঋতু একা করতে পারছে 27 দিনে, ঋতু করছে 27 দিনে, মানে আমি এই দুটো যদি এলসিএম নিই তাহলে বলছে মোনা কতদিনে একা কাজটা করতে, যদি এই দুটোর এলসিএম নিই তাহলে 18 27 এলসিএম কত হবে, 18তেও দেখো 6 আছে, 27 18তেও 9 আছে, 27এও 9 আছে, মানে এটা 9 ইন্টু 2, এটা 9 ইন্টু 3, মানে 9টা কমন, 9 ইন্টু 2 ইন্টু 3 মানে 9 6 54, এদের এলসিএম কত হবে, এদের এলসিএম হবে 54, 54 হচ্ছে। তাহলে যদি এদের এফিসিয়েন্সি কত হবে, এর কি বলেছে, ঋতু আর মোনার টোটাল এফিসিয়েন্সি হবে যদি 18 54, মানে 3 18 54, মানে এর 3 এফিসিয়েন্সি মানে একসাথে। আর রিমির মোনা, এটা কার বলেছে, ঋতু, ঋতুর নামগুলো ভুলে যাই গো। ঋতু, ঋতু কত, ঋতুর যদি 27 হয়, 27কে 54 করতে গেলে 27 2 54, মানে ঋতুর একা এফিসিয়েন্সি 2, আর ঋতু আর মোনার মিলিয়ে 3, তাহলে মোনার কত, মোনার এফিসিয়েন্সি 1 হবে। যদি দুজনের মিলিয়ে 3 হয় আর একজনের একা 2 হয় তাহলে মোনার কত এফিসিয়েন্সি হবে, মোনার 1 হবে। মানে যদি এক এফিসিয়েন্সি হয় তাহলে 54 ইউনিট টোটাল কাজ, তাহলে এক এফিসিয়েন্সি করে করলে তাহলে কতদিন সময় লাগবে, 54/1 মানে 54 দিন, সিম্পল। নেক্সট দেখো এখানে একটা ভালো অঙ্ক দিচ্ছে, আমরা ছোটবেলায় অঙ্কগুলো কি করে করতাম তোমাকে দেখাচ্ছি। বলেছে দুটি সংখ্যার অনুপাত 19:24 বলে দিয়েছে, ঠিক আছে। তখন থেকে 36 বাদ দিতে বলছে, তাহলে বলছে তাহলে অনুপাত 3:4, ঠিক আছে। মানে আমরা ছোটবেলায় কি করতাম, ধরে নিলাম একটা 19x আর একটা হচ্ছে 24x,
দুটো থেকে যদি 36 করে বাদ দিই, এটা থেকে 36 বাদ দিলাম, এটা থেকে 36 বাদ দিলাম, দিয়ে তোমার অনুপাতটা কত হলো 3/4 হলো, 3/4 3/4 হলো। তারপর এটার সাথে এটা গুণ করতাম, তারপর এটার সাথে এটা গুণ করতাম, ওখান থেকে এক্স এর মানটা বার করতাম, দিয়ে এক্স এর মানটা বার করে 19 সাথে গুণ করতাম, তারপর আবার 24 সাথে গুণ করতাম, 24 সাথে গুণ করে সেই দুটোকে যোগ করতাম। এত বড় প্রসেস পরীক্ষার খাতায় করতে গেলে মাথা ঠুকে মরে যাবে, তাও তোমার অঙ্ক শেষ হবে না। ঠিক আছে, আবার অনেক টিচার এই অঙ্কটা কিভাবে করায় দেখবে, আমি দেখলাম, আমি দেখেছি অঙ্কটা, দেখো কি করে করাচ্ছে। বলছে প্রথমে অনুপাত ছিল 19:24, ছিল কি ছিল না, তারপরে হচ্ছে 3:4, তাহলে দুটো থেকে 36 বাদ দিচ্ছি, তাহলে এটা 36, এটা 36। এখন কি করবো, 3-এর সঙ্গে 24 গুণ করবো, 4-এর সঙ্গে 19 গুণ করবো, তারপর এখানে কত হবে 4-19 76, 3-24 72, তারপর এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, এসব করে করে তোমার পুরো টাইমের একদম গোষ্ঠী ষষ্ঠী পুজো হয়ে যাবে, তাও তোমার অঙ্ক শেষ হবে না। ঠিক আছে, সত্যি বলছি, এভাবে করলে জীবনে অঙ্ক শেষ হবে না। আর তোমার পরীক্ষায় অঙ্ক করে আসতে পারো, কিন্তু সবগুলো করে আসতে পারবে না, টাইম শেষ হয়ে যাবে। ঠিক আছে, দেখো তুমি একটা সিম্পল কথা ভাবো, একটা সিম্পল কথা ভাবো, যদি দুটো সংখ্যার 19 আর 24 হয়, যদি 36 আমি বাদ দিই, দুটো থেকে সেম সংখ্যা বাদ দিচ্ছি, তাহলে 3-4 যদি তাদের নেক্সট মানে পরে গিয়ে এফিসিয়েন্সি হয়, তাহলে আমাকে এখানে যদি আমি রেশিওগুলো যদি সমান করে দিই, সিম্পল একটা কথা বলবো, যদি রেশিওগুলো সমান করে দিই, দেখো এই দুটোর ডিফারেন্স কত, এই দুটোর মাঝখানে ডিফারেন্স 5, এই দুটোর মাঝখানে ডিফারেন্স কত 3 আর 4-এর 1। হ্যাঁ, আমি যদি দুটোকেই 5 করে দিই, তাহলে দেখো অঙ্কটা আমার কত ইজি হয়ে যাবে। একে যদি আমি 5 দিয়ে গুণ করে দিই সবগুলোকে, তাহলে 3-5 15 আর 4-5 20, 15:20 হচ্ছে, তাহলে এদের ডিফারেন্সটা কত, দেখো 5 হয়ে গেল। হলো কি হলো না, দেখো 19 থেকে কত কমলো, 19 থেকে 15 করতে গেলে 4 কমালাম, আর 24 থেকেও যদি আমি 20 করতে যাই, তাহলে কত কমালাম, 4 কমালাম। হ্যাঁ কি না, যদি 19 থেকে 15 করতে হয়, তাহলে -4 করতে হবে, তবেই 15 হবে। আর যদি 24 থেকে -4 করি, তবেই তো 20 হবে। মানে অ্যাকচুয়ালি কমাচ্ছি কতটা, 4 কমাচ্ছি। আর অ্যাকচুয়ালি আমি অঙ্কতে কতটা বলেছি, আমি কতটা বলেছি, অঙ্কতে বলেছি 36, আমি 36 বাদ দিচ্ছি, মানে 4ই আসল কথাই 36। এই 4টাই কি হচ্ছে, এই 4টাই হচ্ছে আসলে 36, এই 4টাই হচ্ছে 36, মানে 4 মানে 36, 1 হলে কত 9, 9। এবারে যখন 9 বেরিয়ে গেল, তখন এবারে দেখো দুটো সংখ্যার অনুপাত কত ছিল, 19:24, 19:24, তাহলে সংখ্যা দুটোর অনুপাতগুলোর যোগফল কত হবে, 19 + 24 হবে কি হবে না, 19 + 24, 19 + 24 মানে হচ্ছে তোমার 4 আর 9 13, 3 হাতে রইল 1, 2 এর আগে 3 এর আগে 4, মানে 43, 43 × 9, 43 × 9 কত হচ্ছে 3 9 27 7, মানে শেষে যেটা 7 থাকবে, মানে একটা অপশন হবে না, এটা হবে। ঠিক আছে, দেখো এটা করলে, এবার আমি কি বলবো, তুমি যখন এতটা যখন করছো, তুমি শেষে গিয়ে জানছো আমাকে 19 + 24 যোগ করে সেটাকে যেটা বেরোবে সেটা দিয়ে গুণ করতে হবে, তাহলে আমি এতটা করবো কেন, এটা আমার কোশ্চেন। আমি এটাও অনেক ইজি পদ্ধতি, কিন্তু আমি আরেকটা কথা বলছি, তোমার এখানে তো অঙ্কটা করে আসতে হবে না, তোমাকে তোমাকে উত্তরটা বার করে আসতে হবে। তাই যখন 19 তুমি জানছো যে শেষে যে সংখ্যাটা বেরোবে সেটা 19 আর 24-এর যোগফলের সঙ্গে কোনো একটা গুণিতক হবে, তখন আমি 19 + 24টা আগেই করে নেবো না, আগেই করে নেবো। 19 + 24 যদি করতে হয়, তাহলে কত হচ্ছে, তুমি আগেই বার করলে 43। এবার দেখো এটা কোনটা 43-এর মাল্টিপল। এবার দেখো 3কে কত, তুমি এবারে মাল্টিপলটা কি করে খুঁজবে, দেখো আমি তোমাকে খোঁজাটা শেখাচ্ছি। দেখো 3কে তোমাকে 8 করতে হবে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, দেখো 3 একে 3, 3 4 12, 3 3 9, 3 2 6, 3 4 12, 3 5 15, 3 6 18, মানে 6 দিয়ে গুণ করলে এটা হবে। কিন্তু যখন এটা সরি 6 দিয়ে গুণ করলে হতে পারে, কারণ 6 দিয়ে গুণ করলে 18, 8 ইউনিট ডিজিটটা মিলবে, মিলবে কি মিলবে না, মিলবে, কিন্তু 6 সঙ্গে যখন 4 যোগ করবে তখন 24 হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে না, কেন, এটা 23 আছে। ঠিক আছে, তারপরে দেখো 3 5 15, সেম জিনিস, 5 দিয়ে একমাত্র গুণ করলে ইউনিট ডিজিট 5 আসবে, তাছাড়া কিছু দিয়ে আসবে না। কিন্তু যখন এখানে 5 দিয়ে গুণ করবে 43-কে, তখন 5 4 20, 200ই থাকবে, 300 অব্দি যাবেই না, এটা হচ্ছে না। এবার 295, সেম কাহানি, 43-কে 5 দিয়ে গুণ করতে হবে, 43-কে 5 দিয়ে গুণ করলে সেটা 20-র কাছাকাছি থাকবে, এত দূর যাবে না, তাহলে এটাও কেটে যাচ্ছে, এটাই পড়ে থাকছে, তাহলে এটাই আছে। ঠিক আছে, চলো নেক্সট কি বলেছে, বলছে 1500 টাকা চিহ্নিত মূল্যের একটি বইয়ের নিম্নলিখিত ছাড়ের স্কিমগুলি অধীনে বিক্রয় মূল্যের মধ্যে কত পার্থক্য হবে, মানে বলছে 1500 টাকা একটা বইয়ের দাম লেখা আছে, একবার বলছে পরপর দেখো 20% ছাড়, তারপর বলছে একটা 30 একটা 10। তুমি এই ভালো করে লক্ষ্য করো, অঙ্কগুলো কিন্তু একই রকম আসছে, ভার বা শিফটে অঙ্কগুলো একই রকম আসবে, টাইপগুলো একই রকম, কিন্তু শুধু অঙ্কের ডেটাটা পাল্টে দিচ্ছে বা তোরই মানে একটু একটু করে ঘুরিয়ে দিচ্ছে। দেখো এটাও সেই সেম, একটাই 20% ছাড় দিচ্ছে, একটা হচ্ছে 30% 10%, মানে প্রথমটাই তো 20% যদি পরপর দুবার দেয়, তাহলে 20%-এর সাকসেসিভ কত হবে, 20 + 20 - 20 × 20/100, মানে হচ্ছে 40 - 4, মানে 36%, মানে প্রথমটা 36% ছাড় দিচ্ছে, তারপরটা কত দিচ্ছে দেখো 30 আর 10, 30 + 10 - 30 × 10/100, মানে কত হচ্ছে 30 + 40 - 3, মানে 37, মানে ওভারঅল ডিফারেন্সটা কত টাকার, কত পার্সেন্টের 1%। আর 1500 টাকার 1% কত, 1500 টাকার 1%, 1/100, মানে 15 টাকা হচ্ছে অ্যান্সার।
ঠিক আছে? তো চলো, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজ এতটা পর্যন্তই থাক, কালকে বাকি অঙ্কগুলো নিয়ে ডিসকাস করব। আর তোমাদের জন্য একটা ইয়ে রইলো, হোমওয়ার্ক রইলো। দেখো, এই অঙ্কটা তোমরা বাড়ি থেকে করবে, বা এটার অ্যান্সার আমাকে তুমি চ্যাট বক্সে মানে কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আর অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা যদি এই পিডিএফটা বা আমার হ্যান্ড নোট যদি পেতে চাও, বা ধরো তোমার যে কোনো অঙ্ক যদি কোয়ারি থাকে, এক্সামের আগে দিতে যাও, তুমি কোথাও উত্তর খুঁজে পাচ্ছ না, বা এটা শর্ট ট্রিক্স খুঁজে পাচ্ছ না, যদি এরকম কোনো অঙ্ক থাকে, যদি আমার সাথে শেয়ার করতে চাও, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশনে তুমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা সবাই প্লিজ ওটাতে অ্যাড হয়ে নিও, ঠিক আছে? ভালো লাগবে। চলো, থ্যাংক ইউ।